তোর সমস্যা কি বলতো নির্ঝর? কি চাইছিস কি তুই? আজ এতদিন হয়ে গেল, না আছে তোর কোনো দেখার, না কোনো ফোন। কল দিয়েও তুলিস না, বরং কেটে দিস। কি হয়েছে তোর? এতটা বদলে গেলি কিভাবে? চোয়াল শক্ত করল নির্ঝর। তার সামনে বসা ফরহাদ, আরিফ আর ঈশান একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে তাকে, তবে কোনোটার জবাব না দিয়ে সোজা বলে উঠল, অনামিকার কোন খোঁজ পেয়েছিস তোরা? ফরহাদের মেজাজ গেল ভরকে। ইচ্ছে করছে কিছু কুৎসিত কথাবার্তা বলতে। দাঁত কামড়ে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝর স্বাভাবিক ভঙ্গিতে বিয়ারের বোতলে চুমুক দিল। আরিফ ফরহাদের ঘাড়ে হাত রাখলো, মাথা ঠান্ডা করতে বলল। ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, এতটা বদলে গেলে তুই? আমি বদলাইনি, আমি আগেই যেমন ছিলাম এখনো তেমন আছি। তুই আটকে আছিস নির্ঝর। তোর কাছে মনে হয় সময় সেখানেই আটকে গেছে, যেখান থেকে তুই শুরু করছিলি। কিন্তু সত্যি বলতে মোটেও তেমন না। আগেরকার তুই আর এখনকার তোর মাঝে অনেক তফাৎ। আর আমাদের কাছে তোর এই তুইটাকে ভালো লাগছে না, আগের নিজের কি বেশি ভালো লাগতো। কী সব কথাবার্তা বলছিস বলতো? আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আর ভবিষ্যতেও থাকবো। আগেরকার আমি আর এখনকার আমির মধ্যে কোনো তফাৎ নেই। ফরহাদ চট করে বলে ওঠে, আছে। মেহেরিনকে ভালোবাসার পর এই নির্ঝর সেই নির্ঝর ছিল না। সে ঠিক ভুল বুঝতে পারত, শুধু নিজের মজার কারণে কাউকে কষ্ট দিত না। সোজা সাপটা বলে দে যে তোরা মেহরিনের জন্য তরফদারি করতে এসেছিস। ওর জন্য কেন করবো? যা সত্যি তাই বলছি। আরিফের কথায় রেগে উঠল নির্ঝর, তবে প্রকাশ করলো না। মুখ বুঝে রইল। বুঝতে পারছে না এই মেয়েটাকে কেন সবাই এত বেশি ভালোবাসে। ফরহাদ চেয়ারে আরাম করে বসে বলে, বাই দ্য ওয়ে, অনামিকাকে খুঁজে লাভ নেই। নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে ভালোই আছে সে। ও আচ্ছা, এখন তাহলে এই কথা। ভালোই কথা বলতে পারিস তোরা, আর সবচেয়ে বেশি তো মিথ্যে কথাটা একদম গুছিয়ে বলতে শিখে গেছিস। ফরহাদ রক্তবর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। নির্ঝর তার ওই দৃষ্টি উপেক্ষা করলো না। স্পষ্ট ভাষায় বলল, কি করবি আমায়? মারবি? এই এমন একটা মেয়ের জন্য এখন আমার বন্ধুত্বের প্রশ্ন তুলবি তুই? ফরহাদ চোখ সরিয়ে ফেলল, উঠে দাঁড়িয়ে বলল, ছেড়ে দে, তোকে বলে লাভ নেই। যখন হারিয়ে ফেলবি তখন ঠিকই বুঝবি। নির্ঝর কথার পিঠে বলল, এগুলো হারিয়ে ফেলাই ভালো, আর তা না হলে তো একদিন এরপর সব কিছু শেষ হয়ে যাবে। আর আজকের কথা আমিও মনে রাখবো। বলেই বিয়ার হাতে উঠে পড়ল। আরিফ পেছন থেকে বহুবার ডাকলো, তবে সায় দিল না নির্ঝর। কয়েক পা আগাতেই দিশাকে দেখলো সে। দিশা তাকে এড়িয়ে চলে যেতে নিলে নির্ঝর নিজেই ডাকলো তাকে। দিশা? হক চুকিয়ে গেল দিশা। নির্ঝর হেসে তার সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো? অনেকদিন পর তোমায় দেখলাম। দিশার দৃষ্টি অবাক। নির্ঝরের স্মৃতি চলে গেছে এটা সে শুনেছিল, তবে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত তার। দিশা মিষ্টি হেসে বলল, ভালোই আছি, তোমার খবর বলো। শুনলাম অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? হ্যাঁ, তবে এখন পুরোপুরি সুস্থ আছি। যাক ভালো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি অনামিকার কোন খোঁজ জানো? অনামিকা? এই ধরো ফোন নাম্বার কিংবা বাড়ির ঠিকানা। না, এসব তো নেই। তবে তুমি এসব কেন খুঁজছো? অনামিকা তো প্রায়ই আসে এখানে। কি বললে? হ্যাঁ, গতকালও তো এসেছিল। আমরা অনেক খানিকক্ষণ কথাও বললাম, আড্ডা দিলাম। আর আজ? আজ আসেনি? ঠিক বলতে পারছি না, তবে তুমি খুঁজে দেখতে পারো। নির্ঝর আর দাঁড়ালো না, তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সে। প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর করতে করতে এমনকি ছাদ অব্দি চলে গেল সে, তবে অনামিকার কোনো খোঁজ পেল না। হঠাৎ করে ছাদ থেকে অনামিকাকে দেখতে পেল সে। গাড়ির কাছে দাঁড়ানো সে। নির্ঝর কয়েকবার ডাকলো তাকে, তবে সে শুনতে পেল না। দেরি না করে দৌড়ে নিচে নামলো সে, তবে ততক্ষণে অনামিকা চলে গেছে। নির্ঝর হাঁফিয়ে উঠল। বেশ রাগ হচ্ছে তার। যাকে এতদিন ধরে খুঁজে চলেছে সে তার চোখের সামনে ছিল, অথচ তাকে দেখতে পেল না নির্ঝর। তবে ফরহাদ, আরিফ আর ঈশান তো জানতো অনামিকার কথা, তবুও তাকে বলল না কেন? এমনটা হতেই পারে ওরা এখানে আসেনি আর অনামিকাকে দেখেনি। দেখেছে ঠিকই, তবে তাকে বলেনি কেন তাকে? রাগে মাথা ধরে যাচ্ছে নির্ঝরের। ঘাড়ে কারো ছোঁয়া পেল নির্ঝর। পেছন ঘুরে দেখলো ফরহাদকে। কি হয়েছে তোর? নির্ঝর রেগে ফরহাদের কলার চেপে ধরলো। আরিফ আর ঈশান হক চকিয়ে গেল। নির্ঝরকে সরানোর চেষ্টা করলো তারা। নির্ঝর চেঁচিয়ে বলতে লাগলো, বল বল, তুই জানতি না? কি জানতাম। আরে তো রেগে আছিস কেন? নির্ঝর রেগে ফরহাদকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতঃপর বলে উঠল, অনামিকা প্রতিদিনই এখানে আসে, তুই সবটা জানতি, তবু আমাকে কেন বলিনি তুই এসব? এই তুই আমার বন্ধু, এইভাবে বন্ধুত্ব রাখছিস তুই? ফরহাদ উঠে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ আমি জানতাম, আমি ইচ্ছে করেই তোকে বলিনি। কেন বলিসনি? বল কেন? কারণ আমি তোর বন্ধু, তোর ভালো চাই আমি, তাই বলিনি। মেহরিন,
আমি জানি তুই এমনটা ওর জন্যই করেছিস। কি তাই তো? হ্যাঁ তাই, কারণ ও তোর জন্য ঠিক। রাগে মাথা ফেটে যাচ্ছে নির্ঝরের। রাগে ফোঁসফোঁস করতে করতে চলে এলো। ইচ্ছে করছে না আর কথা বাড়াতে। মেহেরিন মেহেরিন আর মেহেরিন নামটার প্রতি এখন ঘৃণা জমে গেছে। তার জন্য সবাই তাকেই ভুলে গেছে, ওর দিকটাই সবাই ভাবছে, অথচ তাকে নিয়ে ভাববার সময় কারণেই। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে নির্ঝর। রাগে তার মাথা ধরে গেছে, কিছুই ঠিক বলে মনে হচ্ছে না তার। ফরহাদ, ঈশান আর আরিফ তার গাড়ির পিছু পিছু আসছে। মাঝে মাঝে হর্ন বাজিয়ে নির্ঝরকে গাড়ি থামানোর কথাও বলছে, কিন্তু নির্ঝর কিছুই শোনার জন্য প্রস্তুত নয়। রাগের বসে উল্টোপাল্টা কিছু না করে বসে নির্ঝর। ফরহাদ নিজের গাড়ির গতি বাড়িয়ে নির্ঝরের সমকক্ষে নিল, নির্ঝরকে ডাক অব্দি দিল, কিন্তু নির্ঝর তা পাত্তা না দিয়ে দ্রুত গতিতে চলে গেল। অতঃপর ফরহাদ গাড়ির গতি বাড়ানোর আগেই থামিয়ে দিল, কারণ রেড সিগন্যাল পড়ে গেছে। খানবাড়িতে ঢোকার আগেই নির্ঝরের গাড়ি থেমে গেছে, গাড়ির তেল শেষ। এরকম শেষ মুহূর্তে এসব মোটেও ভালো লাগেনি তার। গাড়ি থেকে নেমে হাঁটা ধরল সে। চাবি দিয়ে জনকে পাঠালো গাড়ি আনতে। ঘরের সদর দরজা খোলাই ছিল, তবে একজনের গাড়ি পার্কিং করতে দেখে নির্ঝরের রক্ত যেন মাথায় উঠে গেল। নীরবের গাড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। এই ছেলেটা এখনো এই বাড়িতে কি করছে? এত রাত অব্দি এই বাড়িতে থাকার মানে কি? মাথা ঠান্ডা করার চেষ্টা করলো নির্ঝর। তারই বা কি? কে আসলো কে গেল এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে নেই তার। দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতরে ঢুকলো নির্ঝর। ঘরের দিকে তাকাতেই তার মাথা আবারও গরম হয়ে গেল। নীরব চুমু খাচ্ছে মেহেরিনের কপালে। নির্ঝর হাতে তালি দিয়ে জোরে জোরে বলল, বাহ। নীরব এদিকে ফিরল। নির্ঝরকে দেখে উঠে দাঁড়ালো সে। নির্ঝর বলে উঠল, আহা, দাঁড়িও না, যা করছিলে করো। এসব করতেই তো তোমাকে এখানে ডেকে আনা হয়েছে, তাই না? মেহেরিনের দিকে তাকিয়ে কথাটা বলল নির্ঝর, যদিও মেহেরিনের সেদিকে খেয়াল নেই, কারণ সে ঘুমিয়ে আছে। নীরব পা বাড়িয়ে নির্ঝরের কাছে এলো, শান্ত গলায় বলল, যা ভাবছি। নির্ঝর হাসলো, জোরে জোরে হাসলো। তার হাসির শব্দে মেহেরিনের চোখ পিটপিট করতে লাগলো। নির্ঝর বলল, তাই হবে। আমি যা ভাবছি তোমরা তার থেকেও কি আছো। নির্ঝর, ভদ্রভাবে কথা বল। বাহ, অভদ্রতামি করবে তোমরা, আর আমি বললেই দোষ। ফালতু কথা বন্ধ করো। আর যাই হোক, এটা মেয়েকে সম্মান দিতে শেখো। মেয়েদের সম্মান দিতে আমি জানি, তবে তুমি হয়তো জানো না যে সব মেয়েরা সম্মান পাওয়ার যোগ্য না। মেহেরিনের ঘুম ভাঙল। নির্ঝর হেসে তার কাছে এসে বলল, নাও, উঠে গেছে হ্যানি। মেহেরিন মাথায় হাত রেখে সামনের দিকে তাকালো। তার মাথায় অসহ্য যন্ত্রণা, তবুও শান্ত গলায় বলল, কি হয়েছে নির্ঝর? হবার আর কি বাকি রেখেছো তুমি? মানে? নীরব এসে বলল, নির্ঝর, চুপ করো। এসব ফালতু কথার কোনো মানেই হয় না। আমি চাই বলি না কেন, তা তো ফালতুই মনে হবে। আর তোমরা যা করছিলে তা এসব কি ছিল? হ্যাঁ। নীরব রেগে এসে নির্ঝরের কলার চেপে ধরলো। মেহেরিন উঠে দাঁড়ালো। নীরব রেগে বলতে থাকলো, এতটা নীচ কিভাবে হয় তুমি? যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে তাকে নিয়ে এতটা নীচ মানসিকতা কিভাবে হয় তোমার? এই বলো, তুমি ভালোবাসো মেহুকে, এই ভালোবাসা তোমার জন্য আজ মেহের এই অবস্থা, তবু তাকে তুমি নোংরা কথা বলছো? নির্ঝর নীরবের কলার চেপে ধরলো। রেগে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নীরবও তাই। মেহেরিন দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে চেঁচিয়ে ওঠেছে। নীরব হাত ছেড়ে দেয়। নির্ঝরও হাত ছেড়ে ঘুরে দাঁড়ায়। মেহেরিন নীরবকে সরিয়ে নির্ঝরের সামনে দাঁড়িয়ে বলে, এমনভাবে রেগে আছেন কেন আপনি? কি হয়েছে কি? ও আচ্ছা, তাহলে এখন আমি তোমাদের কাণ্ড কারখানার ঠোল পিটিয়ে পড়ব। বাহ। মেহেরিন ভ্রু কুচকালো। নির্ঝর তার দিকে তাকিয়ে বলল, এত ন্যাকামি করো না, এইসব তোমাকে মানায় না। সারাদিন তো বলো আমাকে ভালোবাসো, আর রাত হতেই অন্যজনের সাথে। বাহ। নির্ঝর? কি নির্ঝর? কি? হ্যাঁ, ভুল কিছু বলেছি আমি? মিথ্যে নাকি সব? গতকাল তুমি জড়ি ধরনি ওকে? কি ধরনি? ভেবেছিলাম আমি কিছুই দেখবো না, আর আজ তো একদম বাসার মধ্যে এনেই। বাকি কথা বলার সাধ্য হলো না নির্ঝরের। মেহেরিন খুব জোরে চড় মেরে চুপ করালো তাকে। ফরহাদ, ঈশান, আরিফ এসে এমন কিছু দেখতে পাবে বলে আশা করেনি। দরজার কাছেই থমকে গেল তারা। মেহেরিন বলে উঠল, চুপ করুন। আপনাকে ভালোবাসি বলে আপনার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তাই বলে নিজের চরিত্র ভুলতে পারি না আমি। কে আপনি আমার চরিত্রে আঙ্গুল তোলার? নির্ঝর দাঁতে দাঁত দিয়ে ক্ষোভ জমিয়ে রাখলো। মেহেরিনের চোখে পানি ছলছল করছে। আর যাই হোক, নির্ঝরের থেকে এমনটা আশা করেনি সে। মেহেরিন তার কাছে আসলো। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসতাম, আর ভবিষ্যতেও ভালোবাসবো। তবে কি বলুন তো নির্ঝর, মানুষ বদলায় কিন্তু ভালোবাসা বদলায় না। আমার ভালোবাসা এতটাই তুচ্ছ না যে এত তাড়াতাড়ি তা হারিয়ে যাবে। তবে হ্যাঁ,
এটা ঠিক, আজকের ঘটনার পর আপনার সাথে আর আমি থাকছি না, শুধুমাত্র কালকের দিন। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সব সময় চাইতাম আপনি যেন সবটা মনে করতে পারেন, কিন্তু এখন চাইবো আপনার সেই হারিয়ে যাওয়া দিনগুলো যেন আর কখনো মনে না পড়ে। তাহলে আর বেঁচে থাকতে পারবেন না আপনি, তিলে তিলে নিজেকে শেষ করে দেবেন আপনি। নিজের এই কুৎসিত মানসিকতা বেঁচে থাকতে দেবে না আপনাকে। শ্বাস ফেলে সরে আসলো মেহেরিন। নিঝর হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ দমিয়ে রাখছে। মেহেরিন চোখের পানি মুছল, শক্ত গলায় বলল, কালকের পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনি। বলেই মেহেরিন পেছন ঘুরতে নিল। ফরহাদরা পা বাড়ালো নির্ঝরের দিকে। হঠাৎ করে নির্ঝর বলে উঠল, কিন্তু বাড়ি তো আমার নামে না? নির্ঝরের এই কথাটা সবাইকে হতবাক করে দিল। মেহেরিন হাসলো, তাচ্ছিল্যের হাসি এসে বলল, তাহলে আমি বের হয়ে যাব। নীরব পেছন থেকে ডাক দিল। মেহু। মেহেরিন তার উদ্দেশ্যে বলল, রাত হয়ে গেছে, বাড়ি চলে যা, আর কিছু নিয়ে ভাবতে হবে না তোকে। আমি এতটা দুর্বল নই, একজন এখনো আছে যার জন্য আমার বেঁচে থাকতে হবে, আমার অর্ণব। বলেই আর দাঁড়ালো না মেহেরিন। সামনে ফিরে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো নিজের ঘরের দিকে। নীরব আর দাঁড়ালো না, চলে এলো সেখান থেকে। দম বন্ধ হয়ে আসছে তার। কি চাইলো আর কি হলো? সবটা ঠিক করতে চেয়েছিল সে, কিন্তু এখানে সবটা আরো বিগড়ে গেল। ফরহাদ নির্ঝরের কাছে এসে দাঁড়ালো। নির্ঝর চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। মেহেরিন সবার সামনে চর মেরেছে তাকে। এই অপমান নিতে পারছে না সে। ভোরেতেই বাড়ি থেকে বের হয়ে গেল নির্ঝর। মেহেরিন সারা রাত ঘুমায়নি, তবে ঘুমটা তার দরকার ছিল। এক রাত না ঘুমিয়ে আরো অনেক দুর্বল হয়ে পড়েছে সে। তার ক্লান্ত দেহটা যেন চলাচলের শক্তি হারিয়ে ফেলেছে। নির্ঝরকে চলে যেতে দেখে বিছানায় এসে শুয়ে পড়ল সে। তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল মেহেরিন। কখন যে চোখ দুটো লেগে গেল বুঝতে পারল না। সারাদিন পেরিয়ে গেল, নির্ঝর এখন অব্দি বাসায় ফেরেনি। মেহেরিন বিকেলবেলায় অর্ণবকে চৌধুরী বাড়ি থেকে নিয়ে এসেছে। নীরবকে বলে কানাডার ভিসাও তৈরি করিয়েছে। এই দেশে আর থাকছে না সে, সবকিছু থেকে দূরে চলে যাবে সে। অনেকক্ষণ ধরেই ড্রিঙ্ক করছে নির্ঝর, তবে তার নেশা হচ্ছে না। ফরহাদরা এসে বসেছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস করেনি। নির্ঝরের রাগ এখন অব্দি কমেনি। অতঃপর ব্যর্থ হয়ে চলে গেল তারা। নির্ঝরকে একা বসে থাকতে দেখে এগিয়ে এলো দিশা। মন খারাপ নাকি হ্যান্ডসামের? না। কি বলছো না? কখন থেকেই তো দেখছি এখানে বসে আছো, ড্রিঙ্কও করছো না, তবে নেশা হচ্ছে না? ব্যাপারটা কি? নেশা করতে চাইছি, কিন্তু হচ্ছে না। দিশা হাসলো, নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলল, আমি কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারি, কথা দিচ্ছি অনেক নেশা হয়ে যাবে তোমার। নির্ঝর চোখ তুলে তাকালো দিশার দিকে। দিশা তার গালে হাত রেখে বলল, এ তো দেখছি ব্যর্থ প্রেমিকের চোখ। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলল। দিশা হেসে তার কোলে এসে বসলো, গলা জড়িয়ে ধরলো তার। নির্ঝর হাত ছাড়ানোর চেষ্টা করলো। দিশা আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। কানে এসে ফিসফিসিয়ে বলল, আমি তৈরি নির্ঝর, তুমি শুধু একবার হ্যাঁ বলো। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। দিশা হেসে ফেললো। নির্ঝর তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। পাবের রুমগুলোর একটাতে নিয়ে এলো তাকে। দিশা শক্ত করে জড়িয়ে বসে আছে নির্ঝরকে। নির্ঝর তাকে বিছানায় শুইয়ে দিল। অতঃপর উঠে যেতে নিতেই দিশা তার কলার চেপে ধরলো। চুমু খেলো নির্ঝরের গালে। নির্ঝরের অস্বস্তি লাগছে। দিশাকে নিজের থেকে ছাড়িয়ে নিল সে, কিন্তু দিশা তার হাত ধরে ফেললো। নিজের হাত তার গালে রাখলো সে। নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে রইল দিশার মুখের দিকে। কেন জানি মনে হচ্ছে এরকমটা এর আগেও করেছে সে। দিশার চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা সেই চোখ না যাকে খুঁজছে সে। মেহেরিনের চোখ জোড়ার কথা খুব মনে পড়ছে তার। দিশা ডাক দিল, নির্ঝর। নির্ঝর চমকে উঠল। ঠোঁটের দিকে তাকিয়ে রইল দিশার। হাত দিয়ে তার ঠোঁট দুটো ছুতেই মেহেরিনকে মনে পড়লো তার। মেহেরিনের সেই বৃষ্টির হাতের ঠোঁটের স্পর্শ মনে করিয়ে দিচ্ছে তাকে। এ কি, দিশার সাথে থেকেও কেন মেহেরিনকে মনে পড়ছে তার? দিশা আবারও নির্ঝরের কাছে এগিয়ে আসতেই নির্ঝর উঠে দাঁড়ালো। না, এখানে থাকা সম্ভব না। পকেট থেকে টাকা বের করে বিছানায় রাখলো সে। অতঃপর হন হন করে হেঁটে এলো। দিশা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ কি করতে যাচ্ছিল সে? এতক্ষণ বোধ ফিরল নির্ঝরের। না, যা করছিল তা একদম ঠিক কাজ হয়নি। তবে দিশাকে ছুতেই কেন বারবার মেহেরিনের কথা মনে পড়লো কেন? এসব ভাবতে ভাবতে কারোর সাথে ধাক্কা খেল নির্ঝর। তার দিকে ফিরে সরি বলতেই থমকে গেল সে। আরে, এ তো অনামিকা। অনামিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝর। অনামিকা তাকে দেখে মুচকি হাসলো। অতঃপর চলে যেতে নিলে নির্ঝর তার হাত চেপে ধরলো। অনামিকা হতভম্ব হয়ে গেল। নির্ঝর জড়িয়ে ধরলো তাকে, বলে উঠল, তুমি জানো না কতদিন ধরে তোমাকে আমি খুঁজেছি। কোথায় ছিলে তুমি এতদিন? বাড়ি কবে চেঞ্জ করেছো? আর তোমার ফোন নাম্বার? কি হচ্ছে কি সব অনামিকা? নিজের থেকে নির্ঝরকে ছাড়ালো অনামিকা। অবাক গলায় বলল, তুমি সব কি বলছো? আমি কি বলছি মানে? অনামিকা, কি হয়েছে তোমার?
আমার কি হবে নির্ঝর? তোমার কি হয়েছে তুমি সেটা বলো। এরকম অদ্ভুত আচরণ কেন করছো তুমি? অনামিকা, আমি তোমায় ভালোবাসি। অনামিকা ভ্রু কুচকালো, হেসে বলল, নির্ঝর, আমাদের মাঝে তো সব শেষ হয়ে গেছিল, তাই না? তুমি ওই কথা বলছো? অনামিকা, আমি... হুট করে পাশ থেকে কেউ বলে উঠল, বেবি। নির্ঝর থমকে গেল। অনামিকা নির্ঝরের হাত ছড়িয়ে দিল, ছেলেটার দিকে তাকিয়ে বলল, বেবি, আমি আসছি। অতঃপর চলে যাওয়ার আগেই নির্ঝর আটকালো তাকে, বলে উঠল, এসব কি হচ্ছে অনামিকা? আর এই ছেলেটা? আমার বয়ফ্রেন্ড। অনামিকা, তুমি এমনটা কি করে করতে পারো? অনামিকা কিছু বলবে তার আগেই ছেলেটা এসে নির্ঝরের হাত ছড়ালো। অনামিকার হাত ধরে বেরিয়ে এলো তাকে নিয়ে। নির্ঝর সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। এটা কি হচ্ছে? অনামিকা কিভাবে অন্য ছেলের সাথে? না, এমনটা হতে পারে না। নির্ঝর ছুটলো তার পিছনে, বাইরে এসে পেছন থেকে ডাক দিল, অনামিকা। অনামিকা দাঁড়িয়ে গেল। তার বয়ফ্রেন্ড তাকিয়ে রইল তার দিকে। নির্ঝরকে কিছু বলতে নেওয়ার আগেই অনামিকা তার বয়ফ্রেন্ডকে চলে যেতে বলল। নির্ঝরের সাথে কিছু বলার আছে তার। সে চলে গেল। অনামিকা হেঁটে এলো নির্ঝরের কাছে। এসব কি হচ্ছে আমার সাথে অনামিকা? যা হবার ছিল তাই নয় কি? কেন? কিভাবে? তুমি কিভাবে পারো অন্যজনের সঙ্গে থাকতে? যেভাবে তুমি পারো অন্যজনকে বিয়ে করতে। অনামিকা, আমি... নির্ঝর, আমি শুনছিলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও শুনেছিলাম তোমার স্মৃতি চলে গেছে, তাই বলে যে এখনও ফিরে আসেনি এটা ভাবতে পারিনি। তোমার হয়তো মনে নেই, আমরা শেষবার কথা বলেছিলাম তোমার এঙ্গেজমেন্টের দিন। সেই রাতে তোমার সাথে সব সম্পর্ক শেষ করেছিলাম আমি। অনামিকা, আমি তোমায় ভালোবাসি। ভুল, তুমি কখনো আমাকে ভালোবাসোনি। আমি শুধু তোমার জেদ ছিলাম, যাকে সবার সামনে নিজের গার্লফ্রেন্ড করতে চেয়েছিলে তুমি। তবে হ্যাঁ, এটা সত্য, আমি ভালোবেসেছিলাম তোমায়, কিন্তু তুমি বাসোনি। কারণ আমাকে ভালোবাসলে তুমি মেহরিনকে কখনো ভালোবাসতে না। তোমার মনে আছে নির্ঝর, এখানে একটা পার্টি থ্রো করেছিলে তুমি, সেখানে বলেছিলে তোমার বউ সবচেয়ে সুন্দরী। নির্ঝর হাঁটু গেড়ে বসে পড়ল, বলে উঠল, কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই। আমার শুধু এতটুকুই মনে আছে যে একজনকে আমি ভালোবাসতাম। আমার স্বপ্নে সেই মেয়েটা তুমি। তুমি কি সত্যি আমাকে স্বপ্নে দেখেছিলে? নির্ঝর থমকে গেল। অনামিকা হেসে নিচু হয়ে বসে বলল, তুমি কি সত্যি আমাকেই দেখেছিলে নির্ঝর? আচ্ছা, আমার আর তোমার কোনো স্মৃতি আদৌ মনে পড়ে তোমার? যদি তা না হয় তাহলে কিভাবে ভেবে নিলে তুমি আমাকেই ভালোবাসো? নির্ঝর, তুমি মেহরিনকে ভুলতে পারো, তবে মেহুকে না। তোমার ভালোবাসা ছিল সে, তোমার স্মৃতি ঠিকই হারিয়ে গেছে, তবে ভালোবাসা নয়। এখনও তোমার মনে হয় একজনকে ভালোবাসো তুমি? তাহলে স্বীকার কেন করছো না ও মেহরিন ছিল, তোমার মেহু? নির্ঝর, তোমার ভালোবাসা তো মনে আছে, তবে ভালোবাসার অনুভূতি ভুলে গেছো তুমি। সেই অনুভূতি বোঝার চেষ্টা করো, অনুভব করতে শেখো। কাকে অনুভব করছো তুমি? কে আছে তোমার সেই অনুভূতিতে? নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনামিকার দিকে। অনামিকা উঠে দাঁড়ালো, হেসে বলল, ভুল পথে হাঁটছো তুমি। সময় আছে, নিজের পথ বদলে ফেলো, না হলে সব কিছু হারিয়ে ফেলবে। চলে গেল অনামিকা। নির্ঝর অসহায়ের মতো সেখানে বসে রইল। খুব অসহায় লাগছে তার নিজেকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে প্রচুর ড্রিঙ্ক করলো নির্ঝর। নিজের অসহায়ত্ব বুঝতে পারছে সে। কেউ তো একজন আছে তার অনুভূতিতে, কিন্তু কে সে? মেহরিন? সত্যি কি তাই? নাহলে সবাই কেন তার কথাই বলছে তাকে? কিছু বুঝতে পারছে না নির্ঝর, কিচ্ছু না। মেহরিন নামের মেয়েটা তার মাথায় ভর করে আছে, তার মাথার পুরোটা জুড়ে আছে সেই মেয়েটা। রাত 1টার দিকে বাড়ি ফিরল নির্ঝর। মেহরিন তার আশায় বসেছিল। নির্ঝর কলিং বেল চাপ দিতেই মেহরিন দরজা খুলল। মাতাল অবস্থায় ঘরে ফিরছে নির্ঝর। মেহরিন এটাই আশা করেছিল। নির্ঝর মেহরিনকে দেখে ভ্রু কুঁচকালো, বলে উঠল, তুমি এখনো জেগে আছো? ভেতরে আসুন। বলেই তাকে ধরে ভিতরে আনলো। দরজা বন্ধ করে তার দিকে ফিরতেই নির্ঝর তার বাহু জোড়া শক্ত করে ধরল। তাকিয়ে রইল তার চোখের দিকে। মেহরিন বলে উঠল, ছাড়ুন নির্ঝর। নির্ঝর বলে উঠল, কি আছে তোমার এই চোখের মাঝে? তুমি জানো, তুমি সবসময় আমার মাথায় ভর করে থাকো। আজকে আমি একটা মেয়ের সঙ্গে ছিলাম, খুব কাছে ছিলাম ওর, কিন্তু ওর চোখের দিকে তাকাতেই তোমার কথা মনে পড়ছিল। কে তুমি? কেন করছো আমার সাথে এসব? মেহরিনের গলা ভারী হয়ে আসছিল, তবুও নিজেকে সামলে বলল, নির্ঝর, আপনার নেশা হয়ে গেছে, ঘরে চলুন। আমি তো নেশা আজ করলাম, কিন্তু তুমি তো সব সময় আমাকে আসক্ত করো। বলেই মেহরিনকে ছেড়ে দিল নির্ঝর। ধপাস করে পড়ে গেল সে। মেহরিন ছুটে এলো। নির্ঝর কাঁদতে লাগলো, বলে উঠল, আজ অনামিকার সঙ্গে দেখা হয়েছিল। তুমি জানো, এখন সে অন্য কারো। ও কি আমাকে বলছিল
আমি নাকি কখনো ওকে ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছিলাম। আচ্ছা তুমি বলো না, এটা কি সম্ভব? তোমাকে ভালোবাসলাম কি করে ভুলে যাব? নির্ঝর নির্ঝর মুখ তুলো, মেহেরিনের গালে হাত রেখে বলল, তুমি জানো, তুমি আমার সঙ্গে থাকলে আমার খুব কষ্ট হয়, আমার মাথায় খুব যন্ত্রণা হয়, মনে হয় আমি তখনই মরে যাব। কি সব ভেসে ওঠে আমার চোখের সামনে, আমি শুধু তোমাকে দেখতে পাই, সইতে পারি না আমি সেসব। তাই আমি তোমাকে চলে যেতে বলি, কিন্তু যখন তুমি চলে যাও তখন আমার এই বুকের মাঝে প্রচুর ব্যথা হয়। আমি বুঝতে পারি না কেন হয়। তুমি থাকলেও আমার কষ্ট হয়, না থাকলেও আমার কষ্ট হয়। কি করব আমি? মেহেরিন কেঁদে উঠল। নির্ঝর এসব কষ্ট সহ্য করতে পারছে না। নির্ঝর নিজে বুঝতে পারছে না, তবে মেহেরিন বুঝতে পারছে। নির্ঝর তাকে কষ্ট দিয়ে নিজেও সুখে নেই। নির্ঝর আবারও বলতে শুরু করলো, জানো, রোজ রাতে একটা মেয়েকে আমি স্বপ্নে দেখি। প্রতিদিন আমি তাকে বলি আমি তাকে ভালোবাসি। জানো, আমি ভেবেছিলাম মেয়েটা বুঝি অনামিকা, কিন্তু অনামিকা বলল মেয়েটা ও না, মেয়েটা তুমি। আচ্ছা সত্যি কি তুমি সেই মেয়েটা? নির্ঝর, আপনি উঠুন এখান থেকে। না, তুমি বলছো না, কিছুই বলছো না তুমি। আমি বললেই কি আপনি বিশ্বাস করবেন? এতদিন ধরে তো বলেই যাচ্ছি আমি, বিশ্বাস করছেন কি আপনি? নির্ঝর মেঝেতে বসে পড়লো, চুপ করে রইল খানিকক্ষণ, অতঃপর উঠে দাঁড়ালো, কিন্তু ঠিকমতো দাঁড়াতেও পারল না। মেহেরিন তাকে এসে ধরলো। নির্ঝর তার দিকে ফিরে বলল, তুমি চলে যাবে কাল, আগামীকাল আমাকে ছেড়ে চলে যাবে, তুমি খুব দূরে চলে যাবে। আমি কাউকে চাই না কাউকে। আচ্ছা চলে যাব আমি, তখন কি ঠিক মতো থাকতে পারবেন আপনি? নির্ঝর ঢোক গিলল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। তার চোখের জল মুছিয়ে বলল, কাঁদছো কেন তুমি? আমি তো তোমাকে কিছু বলিনি, বলেছি চলে যেতে, না হলে বারবার আমি তোমাকে অপমান করব, আর তুমি কষ্ট পাবে, কারণ আমি তোমাকে মনে করতে পারছি না। বলেই দুহাত দিয়ে মেহেরিনের গাল আঁকড়ে ধরল নির্ঝর। কিছু তো ছিলে তুমি, আমার জীবনে তোমার অস্তিত্ব আছে, কিন্তু আমি মনে করতে পারছি না কেন, আমি সেটা জানি না। তবে তুমি ছিলে, কোথাও না কোথাও তুমি ছিলে। মেহেরিন আবারও কেঁদে উঠল। নির্ঝর তার চুলগুলো কানে গুঁজে দিল, হাত দিয়ে স্পর্শ করলো তার ঠোঁটজোড়া। খুব পরিচিত লাগছে ঠোঁটজোড়া। মেহেরিন চোখ মেলে তাকিয়ে দেখলো নির্ঝর তার কাছেই আসছে। নির্ঝরের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিল সে। নির্ঝর চুমু খেলো তার ঠোঁটে। মেহেরিন শেষবারের মতো নির্ঝরকে আঁকড়ে ধরলো, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো তার। কিছুক্ষণ পরেই নির্ঝর ছেড়ে দিল তাকে। পেছন ফিরে যেতেই ধপাস করে পড়ে গেল সোফায়। মাতাল অবস্থায় সেখানে শুয়ে পড়লো। মেহেরিন কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। যদি জানতো তাদের ভালোবাসার পরিণতি এমনটা হবে, তবে কখনোই ভালোবাসত না সে। ভোরে ঘুম ভাঙলো নির্ঝরের, চোখ মেলে তাকালো সে। খুব মাথা ধরেছে। নিজেকে সোফায় আবিষ্কার করলো, তার গায়ে একটা চাদরও টানা। নির্ঝর পাশে ফিরতেই দেখলো অর্ণব দাঁড়ানো। নির্ঝর হাসার চেষ্টা করলো, অর্ণব দৌড়ে চলে গেল। খানিকক্ষণ পর লেবু জল নিয়ে ফেরত এলো অর্ণব। এসেই ড্যাডি বলে ডাক দিল সে। নির্ঝর তার হাত থেকে লেবু জল নিয়ে খেলো। মাথা ধরা একটু হলেও কমেছে তার। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। মিস মারিয়া এসে দরজা খুলল। প্রায় অনেকদিন পর আজ মিস মারিয়াকে দেখলো নির্ঝর। দরজা খুলতেই নীরবকে দেখতে পেল নির্ঝর। সিঁড়ি বেয়ে কেউ নামছে। নির্ঝর তাকিয়ে দেখলো সার্ভেন্ট ব্যাগ নিয়ে নামছে। নির্ঝর উঠে দাঁড়ালো। মেহেরিন নামছে তৈরি হয়ে। তবে কি চলে যাচ্ছে সে? গত রাতের কথা মনে আছে নির্ঝরের। সে সিঁড়ি বেয়ে উঠে গেল মেহেরিনের কাছে। মেহেরিন মৃদু হেসে বলল, চলে যাচ্ছি, মুক্তি দিয়ে দিচ্ছি আপনাকে। নির্ঝর নির্বাক হয়ে গেল। মেহেরিন তার পাশ দিয়ে যেতেই নির্ঝর তার হাত ধরলো। ইচ্ছে করলো বলতে যেও না, কিন্তু নির্ঝর তা বলতে পারলো না। মেহেরিনের দিকেই তাকিয়ে রইল। মেহেরিন হেসে হাত ছাড়িয়ে বলল, কন্ট্রাক্ট শেষ তো নির্ঝর, এখন আর না। বলেই নির্ঝরের হাত ছাড়িয়ে নিল সে। কিছু বলতে পারলো না নির্ঝর। মেহেরিন নিচে নেমে অর্ণবের হাত ধরলো। নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদেরই দিকে। নীরব মেহেরিনের ব্যাগ হাতে আগে আগে বের হচ্ছে। পেছন ফিরে তাকালো না মেহেরিন। অর্ণব হাত নেড়ে নির্ঝরকে বিদায় দিচ্ছে। কি জানি ছোট বাচ্চাটা কি ভাবছে। সে কি জানে বরাবরের মতো তার ড্যাডিকে ছেড়ে চলে যাচ্ছে সে। পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে নির্ঝরের। কেমন একা হয়ে পড়েছে সে। কিছুই ভালো লাগছে না তার। মেহেরিন তাকে ছেড়ে চলে গেছে আজ 3 দিন। এই 3 দিন অন্ধকার ঘরে বসেছিল সে। কারোর সাথেই কোনো যোগাযোগ নেই তার। এখন আর কোনো কষ্ট নেই তার। সব ঠিক আছে, কিন্তু এটা সত্যি নাকি ভ্রম? তবে একা কেন লাগছে তার? গত 3 দিনে নীলিমা আর রেদওয়ান এসে বারবার ফেরত চলে গেছে।
ফড়াদোড়া এসেও কোনো কাজ হয়নি। ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, দরজা অবধি খোলেনি নির্ঝর। তবে আজ বের হয়েছে নির্ঝর। তার পুরো ঘর জুড়ে বিয়ারের বোতল। দিনরাত জেগে থাকার কারণে চোখের নিচে কালি পড়ে দাগ পড়ে গেছে, শরীরটাও দুর্বল লাগছে খানিকটা। মেহরিনকে ছেড়ে ভেবেছিল ভালো থাকবে, কিন্তু সে ভালো নেই। আজ মেহরিনের ঘরে এসেছে সে, পুরো ঘরটা সাজানো আছে, কিছুই বদলায়নি। নির্ঝর খুব সাহস নিয়ে এই ঘরে এসেছে, বিছানায় বসেছে, কিন্তু মনে হলো বালিশের নিচে কিছু একটা আছে। নির্ঝর হাত দিয়ে দেখলো অর্ণবের ট্যাব। অর্ণব কি তবে এটা রেখে গেছে? নির্ঝর ট্যাবটা হাতে নিল। অন করতেই মেহরিন, অর্ণব আর তার একসাথে একটা ছবি দেখলো। নির্ঝর হাত দিয়ে সেই ছবিটা ছুলো। গ্যালারিতে ঢুকতেই অনেক ছবি দেখতে পেল সে। নির্ঝর উঠে বসলো। তার আর মেহরিনের অনেক ছবি এখানে। নির্ঝর ট্যাব হাতে বের হলো। একটা ছবি ছিল রান্নাঘরের কাছে, তা অনুসরণ করে রান্নাঘরের কাছে এলো সে। রান্নাঘরের দিকে তাকাতেই নিজেকে দেখতে পেল সে। হ্যাঁ, সে আর মেহরিন এখানে দাঁড়িয়ে আছে। অর্ণব দৌড়ে এসে তাদের ছবি তুলছে। এরকম আরও নানা স্মৃতি ভেসে উঠল তার চোখের সামনে। দীর্ঘশ্বাস ফেলে বসার ঘরে বসলো নির্ঝর। মেহরিনকে খুব মনে পড়ছে, অর্ণবকেও দেখতে ইচ্ছে করছে, কিন্তু তারা কোথায় জানা নেই তার। কি মনে করে ফরহাদকে কল করলো নির্ঝর। জানা গেল নীরবের বাড়িতে তারা। অতঃপর নীরবের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গেল নির্ঝর। আর যাবার কারণ হিসেবে অর্ণবের ট্যাব হাতে নিল, যাতে বলতে পারে এটা দিতেই এখানে এসেছে। কিন্তু সেখানে এসে মেহরিনের সামনে যাবার সাহস হলো না নির্ঝরের। দূর থেকেই দেখতে লাগলো সে। বাগানে নীরব আর অর্ণব খেলছে পানির পাইপ নিয়ে, একজন আরেকজনকে পানি ছুঁড়ে মারছে। মেহরিন দূর থেকে বসে দেখছে সবটা, তার মুখেও হাসি দেখা যাচ্ছে। নির্ঝর দুচোখ ভরে দেখছে সেই হাসি দেখে তার সামনে যাওয়ার সাহস হলো না তার। নির্ঝরের মনে আছে তার সাথে থাকার সময় শুধু মেহরিনকে কাঁদতে দেখেছে সে। এখন যদি তার থেকে দূরে সরে গিয়ে ভালো থাকে, তাহলে থাক না, কেন আসবে শুধু শুধু তাকে কাঁদাতে, কষ্ট দিতে? ট্যাবটা সেখানে রেখেই চলে গেল নির্ঝর। নীরব আর অর্ণব অনেকক্ষণ খেললো। নীরব হাঁপিয়ে এসে বসলো মেহরিনের পাশে। মেহরিন বলল, পরশু তাহলে আমাদের ফ্লাইট। কিন্তু তুই কি আরেকবার ভেবে দেখবে? ভেবে দেখার আর কিছু নেই নীরব, বলেই উঠে গেল সে। অর্ণবের সাথে খেলতে লাগলো। নীরব তাকালো অর্ণবের দিকে। বাচ্চাটা হয়তো এ কারণে খুশি, কারণ সে জানে না তার মাম্মি তার ড্যাডির থেকে একেবারের জন্য আলাদা হয়ে যাচ্ছে। মেহু থেকে এটা বলে এনেছে তারা বেড়াতে যাচ্ছে, আর তারা সেখানে গেলেই ড্যাডিকে দেখতে পাবে। ড্যাডি তাদের জন্য সারপ্রাইজ রেখেছে। ছোট অর্ণবের কাছে এটা খেলা ছাড়া আর কিছুই না। সে ভাবছে সত্যি সত্যি বোধহয় এটাই হবে। মেহুকে মাঝে মাঝেই কাঁদতে দেখে নীরব। রাতে এখন আর ঘুমায় না মেয়েটা, সারা রাত জেগে বসে থাকে। মেহু নামের মেয়েটা একটা মুখোশধারী মেয়ে। সবার সামনে নিজেকে যতটা একজন সুখী মানুষ হিসেবে দেখাতে চায়, ভেতরে ভেতরে সে ততটাই অসুখী। বিকেলবেলায় নীরব মেহরিনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মেহরিনকে দেখে থেমে গেল সে। মেহরিনকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। মনটা কি খারাপ নাকি? মেহুর হাতে একটা ট্যাব, কিন্তু নীরবের মনে আছে এই ট্যাব মেহুর বাসায় ছিল, মেহু সাথে করে আনেনি। এজন্য অর্ণবের মন ভীষণ খারাপ ছিল। তাই নীরব নতুন একটা ট্যাব কিনে দিয়েছে অর্ণবকে। তবে এটা এখানে কি করে এলো? নির্ঝর এনেছে। নীরব ছুটে ঘরে এলো। সিসিটিভি ক্যামেরায় চেক করতেই নির্ঝরকে দেখতে পেল সে। রেগে গেল সে। দাঁতে দাঁত চেপে ক্ষোভ জমিয়ে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝর মেহেরিন আর অর্ণবের ফ্রেম বাঁধানো ছবিগুলো দেখছে। মেহেরিন একটা ছবিও সাথে করে নিয়ে যায়নি এখান থেকে। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। নির্ঝর নিজেই উঠল, কারণ সব সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে সে। কাউকে ভালো লাগে না তার। কিন্তু এখন কে আসলো? নির্ঝর দরজার কাছে এলো। দরজা খুলতেই নীরবকে দেখতে পেল সে। কিছু জিজ্ঞেস করার আগেই নীরব তাকে ঘুষি মারল। নির্ঝর ছিটকে দূরে এসে পড়লো। নীরব কোনো কথা ছাড়াই মারতে লাগলো তাকে। নির্ঝর কিছু বুঝতে পারলো না। প্রথম তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু নীরব কিছুই শুনতে রাজি না। অতঃপর সেও মারতে লাগলো নীরবকে। ঘরের সব জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেললো দুজনে। অতঃপর একসময় দুজনেই হাঁপিয়ে গেল। মেঝেতে বসে হাঁপাতে লাগলো দুজনের মুখে, হাতে, গলায় দাগ বসে আছে। নীরব দাঁড়িয়ে আছে নির্ঝরের ঘরের ব্যালকনিতে। নির্ঝর এসে দাঁড়ালো সেখানে, বলে উঠল, আমার ঘরে কি করছো তুমি? এক সময় এই ঘরটা খুব পছন্দ ছিল আমার। বলেই নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের হাতের বিয়ারের বোতলটা কেড়ে নিয়ে বলল, কিন্তু তুমি এসে আমার সব পছন্দের কিছু কেড়ে নিলে। নির্ঝর হেসে ঘরের ভেতরে গেল। বিয়ারের বোতল নিয়ে আবারও ব্যালকনিতে এলো। নীরব মেঝেতে বসে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে। নির্ঝর তার পাশে বসে আরেকটা বিয়ারের বোতলে চুমুক দিয়ে বলল, কিন্তু এখন তো তুমি সব পেয়ে গেলে। নীরব হেসে উঠল। জানো, আগে নির্ঝর থেকে নির্ঝরকে খুব ভালো লাগে আমার। তোমার পছন্দের জিনিস এখন আর কেউ কেড়ে নেয় না বলে। নীরব আবারও হাসলো। আকাশের দিকে তাকালো সে, বলে উঠল, মেহুকে আমি অনেকদিন ধরে ভালোবাসি। তবে আমি এটা কখনো বুঝতে পারিনি আমার ভালোবাসা একতরফা ছিল। তোমার আর আমার মাঝে এই নিয়ে অনেক কিছু হয়ে গেছিল। একবার তো আমি প্ল্যান করেছিলাম মেহুকে প্রপোজ করবো বলে, কিন্তু তুমি যে কোত্থেকে চলে এলে আর এসে সব বেচতে দিলে।
রাস্তার মাঝেই জ্ঞান হারালে। আর মেহু, আর সে তো তোমাকে বাঁচানোর চক্করে রাস্তার মাঝে চলে গেল, পাগলের মতো ডাকতে লাগলো তোমায়। ভাগ্যিস রাস্তায় গাড়ি ঘোড়া তেমন ছিল না, শুধু একটা গাড়ি এসে তোমার পাশ দিয়ে চলে গেল, কিন্তু কিছু হয়নি তোমার। খুব আফসোস হচ্ছিল তখন আমার। নির্ঝর হাসলো, বিয়ারের বোতলে চুমুক দিয়ে বলল, আমি মরে গেলে বুঝি তুমি খুব খুশি হতে? মেহুকে পেয়ে যেতাম যে। তুমি জানো, তোমার মুখে মেহু ডাকটা শুনলে অনেক রাগ হয় আমার। আমারও হয়। আমি ছাড়া মেহুকে কেউ ওই নামে ডাকলে। আমি ডাকতাম নাকি? তুমি যা করতে। দীর্ঘশ্বাস ফেলল নীরব। ভালোবাসা বড়ই অদ্ভুত। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। অনেক জটিলতা। তা তো বটেই, কিন্তু এখন তো তোমার রাস্তা ক্লিয়ার। নীরব হাসলো, আবারও বিয়ারের বোতলে চুমুক দিল, বলে উঠল, মেহুকে কখনো ছুঁয়ে দেখার সাধ্য হয়নি আমার। আমি কখনো মেহুকে নিজের সামনে কাঁদতে দেখিনি, তবে তুমি আসার পর ও বারবার আমার সামনে কাঁদত। সেদিন খুব কষ্ট পেয়েছিল, যেদিন প্রথমবার তুমি চিনতে তাকে অস্বীকার করেছিলে, আর সেদিন অনেক কেঁদেছিল। এই তো এই বাগানে কেঁদে কেঁদে আমাকে বলেছিল দ্বিতীয় ভালোবেসে ভুল করেছে সে। তোমাকে ভালোবাসা কখনো উচিত হয়নি তার। আবারও দীর্ঘশ্বাস ফেলল নীরব। নির্ঝর বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে। নীরব তার দিকে তাকিয়ে বলল, সেদিন অনেক ইচ্ছে করেছিল তাকে জড়িয়ে ধরতে আর বলতে আমি আছি তার সাথে। কপালে একটা চুমুকে ইচ্ছে করছিল, কিন্তু আমি কিছুই করিনি, শুধু জড়িয়ে ধরে আগলে রেখেছিলাম তাকে। আর সেদিন ফোনে কথা বলতে বলতে শুনি ওর শরীর ভালো নেই। এই কথা বলার পর জ্ঞান হারালাম মেহু। আমি ছুটে এলাম, রান্নাঘরে পড়ে থাকতে দেখলাম তাকে। ডাক্তার ডাকিয়ে দেখলাম প্রেশার নাকি খুব লো, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি বলে শরীর খুব দুর্বল। ডাক্তার কিছু ওষুধ দিল, আমি মেহুকে খাইয়ে দিলাম। ওষুধ খাওয়ার পর সোফায় শুয়ে পড়ল সে। আমি বললাম ওপরে গিয়ে শুতে। ও বলল না, নির্ঝর আসবে, তোমার অপেক্ষা করছিল সে। কিন্তু কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেল টের পেল না। খুব লোভ হলো তখন, আটকাতে পারলাম না নিজেকে। কপালে চুমু খেলাম, তবে সেটাই কাল হয়ে দাঁড়ালো। তোমার টাইমিং খারাপ নির্ঝর, সময় মতো আজ পর্যন্ত আসতে শিখলে না তুমি। নির্ঝর থমকে গেল, মাথা নিচু করে ফেলল সে। নীরব দীর্ঘশ্বাস ছাড়ল, শীতল গলায় বলে উঠল, আমার ভালোবাসা কখনোই বোঝেনি মেহু, আমাকে আজীবন একজন ভালো বন্ধুই ভেবে গেল, তবু আফসোস নেই আমার। নির্ঝরের দিকে তাকালো, সে নিশ্চুপ। নীরব নিজে থেকেই বলে উঠল, তোমাকে মারলাম কেন তা জিজ্ঞেস করবে না? নির্ঝর ফিরে তাকালো, ঢোক গিলে বলল, কেন? কারণ তুমি আবারও ভুল করেছ। বাসে যখন গেলে একবার দেখা তো করে আসতে মেয়ের সাথে, তা না করে ট্যাপটা রেখে চলে এলে। আর মুখোমুখি হতে চাই না। তুমি বিশ্বাস করো তোমার স্মৃতি ফিরে আসবে। জানি না, তবে আশা করব কখনো যেন আর ফিরে না আসে। কেন? ভয় হয়। ভয়ের কারণ? যদি জানতে পারো যাকে এত অবহেলা করো তাকে খুব ভালোবাসতে। হারানোর কষ্টটা দ্বিতীয়বার পেতে চাই না। স্বীকার করছে মেয়েকে হারিয়ে ফেলেছ। এটা কি সত্যি নয়? পরশু বিকেল 5টায় ফ্লাইট আমাদের, আমরা চলে যাচ্ছি কানাডা। আমাকে এসব কেন বলছো তুমি? নীরব উঠে দাঁড়ালো, নির্ঝর মাথা উঁচু করে তার দিকে ফিরল। নীরব মৃদু হেসে বলল, কারণ তোমার কাছে সুযোগ আছে। আমি জানি এয়ারপোর্টে দাঁড়িয়েও মেহু তোমার অপেক্ষা করবে। যদি তুমি একবার এসে বলো তাকে ভালোবাসো, তাহলে সে থেকে যাবে। থাকার কি দরকার? তোমার সঙ্গে থাকলেই তো ভালো। আমি আবারও তাকে কষ্ট দেব, নিজেও কষ্ট পাবো। তাহলে এখন বলছো ভালো আছো? নির্ঝর কিছু না বলে বিয়ারের বোতলে চুমুক দিল। নীরব হেসে বলল, এখন তুমি উদ্দেশ্যহীন একটা জীবনে পা দিয়েছ, কিছুই নেই তার। নির্ঝর মুখ ফিরিয়ে তাকালো নীরবের দিকে, ভ্রুকুচকে বলল, এতে তোমার লাভ কি? তুমিও তো মেহুকে ভালোবাসো, তোমার সঙ্গে থাকলে তো তোমার ভালো লাগবে, তাই নয় কি? আমার ভালো লাগা কি সব? তোমার মতো আমিও চাই মেহু ভালো থাকুক, আর আমি জানি মেহু কোথায় ভালো থাকবে। আমার সঙ্গে থাকলে সে কষ্টই পাবে। যে ভালোবাসতে জানে সে কষ্টও দিতে জানে, আবার আগলিও রাখতে জানে। নির্ঝর চোয়াল শক্ত করলো, তাকিয়ে রইল আকাশের দিকে। আজকের আকাশটা অনেক সুন্দর। নীরব বলে, মেহুকে আমি যতটা না ভালোবাসি তার থেকে বেশি চাই মেহু খুশি থাকুক, আর আমি জানি তার খুশিটা কোথায়। নির্ঝর ভ্রু কুচকালো, নীরবের দিকে ফিরল। তবে ততক্ষণে সে প্রস্থান করার জন্য পা বাড়িয়েছে। কথাগুলো এর আগেও শুনেছে সে, কিন্তু কোথায় তা মনে পড়ছে না তার। দেখতে দেখতে একদিন পেরিয়ে গেল। নির্ঝর বুঝলো সে স্বাভাবিক আছে,
মনস্থির করে ফেলো এয়ারপোর্টে যাবে না সে। মেহরিনকে আর কষ্ট দিতে চায় না সে। শুধু শুধু মনে দ্বিধা রেখে তো আর ভালোবাসা হয় না। ভালোবাসায় সংশয়ের কোনো স্থান নেই। তবে অর্ণবকে খুব মনে পড়ছে। তার ড্যাডি ড্যাডি ডাকটা কানে ভাসছে তার। মনে হচ্ছে এই আছে তার আশেপাশে। মেহরিন আশায় আশায় বুক বাজছে। তার মন বলছে নির্ঝর হয়তো আসবে, আসবে তাকে ফিরিয়ে নিতে। কিন্তু কবে? কাল যে ফ্লাইট তার, চলে যাবে সে। এরপর কি আর কখনো দেখা হবে তাদের? নীরব দাঁড়িয়ে দেখছে ক্যালেন্ডারের পাতা। তার মন বলছে নির্ঝর আসুক, আর একদিকে তার মাথা বলছে নির্ঝর যেন না আসে। না আসলে খুব কি অসুবিধা হবে? বরং তারই তো ভালো। আবার মন বলছে তার ভালো তো কি হবে? দিনের পর দিন ভালোবাসার মানুষটা তো আর ভালো থাকবে না। ভালোবাসা কি শুধু তার একার জন্য নাকি? পরদিন সূর্যের আলোয় আলোকিত হলো ঘর। সকাল হয়ে গেছে। সেই আলো এসে ছুঁয়ে দিচ্ছে নির্ঝরকে। মেঝেতে পড়ে থাকা নির্ঝর চোখ মেলে তাকালো। এ যেন এক নতুন সকালের সূচনা। উঠে দাঁড়ালো সে। মাথা ধরে আছে তার। দিনরাত ড্রিঙ্ক করতে করতে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেললো সে। ঘরের বাইরে বের হলো। নিজে নিজেই কফি বানালো। কফি মগে চুমুক দিতেই পাশে থাকা ফোনটা বেজে উঠলো তার। ফরহাদের ফোন। নির্ঝর ফোন উঠালো না। ফোনের রিংটোন শুনতে লাগলো। এই ব্যাপারটা খুব ভালো লাগে তার। দেখতে দেখতে 103টা মিস কল দিল ফরহাদ। মেসেজ তো এর সাথে ফ্রি। কিন্তু নির্ঝর ফোন উঠালো না। হঠাৎ করেই গাড়ির শব্দ পাওয়া গেল। নির্ঝর সিঁড়ি বেয়ে উপরে উঠল। ফরহাদ চেয়ে কখন থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু নির্ঝরের বিন্দুমাত্র আগ্রহ নেই এতে। ক্লান্ত হয়ে ফরহাদ এলো ব্যালকনির কাছে। যেই না ডাকতে যাবে নির্ঝরকে, অমনি দেখলো নির্ঝর ব্যালকনিতে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছে। ফরহাদ চেঁচিয়ে বলল, কখন থেকে বেল বাজাচ্ছি শুনতে পারিস না? পাচ্ছি। তাহলে দরজা খুলছিস না কেন? আর তোর ফোন ফোন কোথায়? কতবার কল করেছিস জানিস? 103 বার। তুলিসনি কেন? ইচ্ছা হয়নি। তুই জানিস মেহেরিন আজ চলে যাচ্ছে? বিকেল 5টায় ফ্লাইট। তুই আটকাবি না ওকে? কি দরকার? নির্ঝর চলে যা বলেই নির্ঝর ঘরে ঢুকলো। ফরহাদ আর কিছু বলার সুযোগ পেল না। নির্ঝরের মনটা ভীষণ খারাপ। সবটা ভুলতে চেয়েছিল সে, কিন্তু কিছুতেই ভুলতে পারল না। তার মন এটাই মানতে পারছে না সেই মেয়েটা মেহেরিন। মেহেরিনকে ভালোবাসতো সে। নিজের সম্পর্কে যথেষ্ট জানে সে। কোনো মেয়েকে এতটা ভালো লাগে না তার। তবে মনে হয়েছিল অনামিকাই ছিল সে একজন। কিন্তু তার সেই ভ্রমও ভেঙে গেল। কিন্তু কেউ তো আছে। কিন্তু কে সে? নির্ঝর ছাদে উঠল। কখনো ছাদে ওঠা হয়নি তার। কেন জানি ছাদটা একটু পরিচিত লাগলো। ছাদের এক কোণে বসে পুরো ছাদকে দেখতেই মনে হলো এক এক কোণে দাঁড়িয়ে আছে সে আর মেহেরিন। মেহেরিনকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। নির্ঝর এসব দেখে দীর্ঘশ্বাস ফেলল। আফসোস হচ্ছে তার। মেহেরিনকে সেই রাতে কত সব ভুলভাল কথা বলেছে। এজন্য একবার সরি বলা উচিত তার। এজন্য কি একবার যাবে তার কাছে? আরে না, এসব কি ভাবছে? সরি বলার জন্য গিয়ে আবার চলে আসবে? মেহেরিনের তখন আরো কষ্ট হবে। দুপুর অব্দি সেখানেই বসে রইল। চারদিকে ছমছমে শান্ত নীরব। হঠাৎ তার কানে অর্ণবের গলার স্বর এলো। ড্যাডি ড্যাডি বলে তাকেই ডাকছে সে। নির্ঝর ছটফট করতে লাগলো। দৌড়ে নিচে নেমে এলো সে। পুরো বসার ঘরের দিকে চোখ বুলালো সে। না, কেউ নেই। বাড়ির দরজা তো বন্ধ। কেউ কিভাবে আসবে ঘরে? এটা তার ভ্রম ছিল আর কিছুই না। নির্ঝর ছটফট করতে লাগলো। খুব অস্থির লাগছে তার নিজেকে। এসে ঢুকলো মেহেরিনের ঘরে। তার মনটাও শান্ত হয়ে গেল। ভালোই লাগছে তার। কতক্ষণ বসে রইল এখানেই। অতঃপর বিছানায় ঘুমিয়ে পড়ল সে। আজকে আবারও সেই স্বপ্ন দেখল সে। মেয়েটার হাত ধরে নির্ঝর তাকে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। কথা দিচ্ছি তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না। সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। নির্ঝর খুব চেষ্টা করছে মেয়েটার মুখ দেখার জন্য। আজ যেভাবেই হোক মেয়েটার মুখ দেখবেই সে। ঘুমের মাঝেই ছটফট করছে সে তার মুখ দেখার জন্য। হুট করেই ঘুম ভেঙে গেল তার। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তার মুখ থেকে বেরিয়ে এলো সেই নাম। মেয়েটার মুখ আজকে দেখেছে সে। মেয়েটার কেউ না, মেহু ছিল। নির্ঝরের খুব মনে আছে মেয়েটা মেহু। হাতে হাত রেখে এই নামই নিয়েছে নির্ঝর। তবে কি সেই মেয়ে মেহু? মেয়ের অস্তিত্ব কি তবে এখানে? ঘড়ির দিকে তাকালো নির্ঝর। 5টা বাজতে মোটে আর 1 ঘন্টা বাকি। নির্ঝরের এখান থেকে যেতে 1 ঘন্টার মতোই লাগবে। আর দাঁড়ালো না সে। ছুটে বের হলো সে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে নির্ঝর। না, আজকে যে করেই হোক মেহুকে এই কথা বলতেই হবে তাকে। মেহুকে যেতে দিতে পারে না সে। অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছে নির্ঝর। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে সময় আজ বেশ দ্রুত বয়ে যাচ্ছে। না, আর এভাবে বসে থাকা যাচ্ছে না। নির্ঝর বের হলো গাড়ি থেকে। এই জ্যাম মনে হচ্ছে না 8 ঘন্টায় ছাড়বে। কিন্তু তার যে হাতে সময় নেই। দেরি করলো না নির্ঝর। ছুটতে লাগলো রাস্তার ফুটপাত দিয়ে। মেহেরিন অপেক্ষা করছে নির্ঝরের। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অর্ণব এসে হাত ধরে জিজ্ঞেস করলো ড্যাডির কথা। মেহেরিন কিছুই বলতে পারলো না। শুধু তাকিয়ে রইল। নীরব এসে অর্ণবকে নিয়ে গেল। আবারও একবার বুঝি মন ভাঙতে চলেছে মেহেরিনের। না আর থাকা যায় না।
স্টাফ অব্দি এসে বলেছে যাবার জন্য। মেহরিন পা বাড়ালো, অমনি পেছন থেকে সেই চিরচেনা ডাক ভেসে এলো তার কানে। নীরব হেসে পিছনে ফিরল, বোধহয় সে জানতো নির্ঝর আসবে। মেহরিন পেছন ফিরে দেখলো নির্ঝর দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। নির্ঝরকে এখানে দেখে সবচেয়ে বেশি খুশি অর্ণব। সে নীরবের কোল থেকে নেমে যেই না যেতে যাবে অমনি মেহরিন ডেকে উঠলো তাকে। অর্ণব দাঁড়িয়ে গেল। নির্ঝর হাঁপাতে হাঁপাতে বলল, আজ আমি দেরি করিনি, 5 মিনিট আগেই পৌঁছে গেছি। কি কারণে এসেছেন এখানে আপনি? নির্ঝর থমকে গেল, ঠিক কি বলবে বুঝতে পারছে না সে। মেহরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। নির্ঝর ঠোঁট ভিজে মাথা চুলকাতে লাগলো। মেহরিন অর্ণবকে ডাক দিল, চলো অর্ণব, যাবার সময় হয়ে গেছে। এই না না, দাঁড়াও। কেন দাঁড়াবো? আর কেন এসেছেন আপনি? কারণ আমার কিছু বলার আছে। সত্যি? কি বলার আছে আপনার? নির্ঝর ঢোক গেল, অতঃপর বলে উঠল, তুমি এভাবে যেতে পারো না। কেন পারি না? কারণ তুমি এখনো আমাকে ডিভোর্স দাওনি, তাই। মেহরিনের কপালে ভাঁজ পড়ল। নীরব হতবাক হয়ে গেল, এ কি বলছে নির্ঝর? টেনশনে তার মাথায় পাগল হয়ে গেছে। মেহরিন হেসে ফেলল, নির্ঝর, আপনি হয়তো ভুলে গেছেন বিয়েটা একটা কন্ট্রাক্ট ছিল, তাই আমি ডিভোর্স দেই বা না দেই এটার কোনো মানেই হয় না। নির্ঝর বিচলিত হয়ে গেল, টেনশনে তার কপাল বেয়ে ঘাম ঝরছে, গলা শুকিয়ে যাচ্ছে তার। মেহরিন সামনে ফিরতে যাবে অমনি নির্ঝর খানিকটা এগিয়ে এলো, বলে উঠল, দাঁড়াও। কেন? নির্ঝর অর্ণবকে নিজের কাছে আনলো, অতঃপর বলল, অর্ণব যেতে চায় না, তাই তুমিও যাবে না। মেহরিন বিরক্ত হলো, তবুও ঠান্ডা গলায় বলল, অর্ণবকে ছাড়ুন নির্ঝর। না, অর্ণব যাবে না। তুমি জিজ্ঞেস করো, অর্ণব তুমি যাবে? ড্যাডিকে রেখে তুমি চলে যাবে? অর্ণব মাথা নেড়ে বলল না। মেহরিন চোখ রাঙিয়ে বলল, অর্ণব। অর্ণব নির্ঝরকে জড়িয়ে ধরল। মেহরিন দাঁতের দাঁত চেপে বলল, ঠিক আছে, দরকার নেই, আমি একাই চলে যাচ্ছি। নীরব চল। নির্ঝর আতঙ্কিত চোখে নীরবের দিকে তাকালো। নীরব হেসে পা বাড়ালো। মেহরিন পা বাড়াতেই নির্ঝর ছুটে এসে তার হাত ধরে আটকালো। মেহরিন থমকে গেল। নির্ঝর বলে উঠল, আমার কথাটা তো শোনো একবার। অনেক শুনেছি নির্ঝর, আপনার কথা আর না, হাত ছাড়ুন এবার আমার। এদিকে স্টাফ এসে বলল, ম্যাম লেট হচ্ছে, এরপর আপনাদের না নিয়েই ফ্লাইট ছেড়ে দেবে, আপনারা কি আসতে চান? মেহরিন বলে উঠল, হ্যাঁ আমি যাব। বলে হাত ছাড়ানোর চেষ্টা করতেই নির্ঝর তাকে হুট করে জড়িয়ে ধরল। মেহরিন হকচকিয়ে গেল, দম নিল নির্ঝর, অতঃপর বলে উঠল, প্লিজ জীবো না মেহু। নির্ঝরের মুখে মেহু নামটা শুনে মেহরিন চমকে গেল। আপনার কি সব মনে পড়েছে নির্ঝর? নির্ঝর মেহরিনকে ছাড়লো, তার হাত ধরে মাথা নাড়িয়ে বলল, না, আমার কিচ্ছু মনে পড়েনি, তবে আমি তোমাকে অনুভব করতে পারছি। কিভাবে? আমি আমার স্বপ্নে সেই মেয়েটাকে আজ দেখেছি। সে আর কেউ না, তুমি ছিলে মেহু। আমি বুঝতে পেরেছি আমার সেই অনুভূতি তুমি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। মেহরিন কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝর আলতো করে জড়িয়ে ধরলো তাকে, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আই এম সরি মেহু, তুমি কি পারবে না একটিবার আমাকে ক্ষমা করে দিতে, আরেকবার আমাকে সুযোগ দিতে? মেহরিন ঢোক গেল, ঠিক কি বলবে তার জানা নেই। নির্ঝর আবারও বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি মেহু, এই নিচ্ছর হয়ে বলছি তোমায়, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে তাই হয়ে দাঁড়িয়েছে। প্লিজ মেহু, আর একটিবার। মেহুর মনে ছটফটানি কমল। ঠিক এই কথাটা শোনার জন্যই পাগল হয়ে যাচ্ছিল সে। শুধুমাত্র এই একটি কথা সব ঠিক করে ফেলতে পারত, আর আজ মেহু তা পেয়ে গেছে। মেহু মুচকি এসে হাত রাখলো নির্ঝরের গালে। শেষ হাসিটা বোধহয় নির্ঝরই হাসলো। স্টাফ বলে উঠল, ম্যাম। নির্ঝর বলল, ম্যাম যাবে না। এদিকে নীরব বলে উঠল, তবে স্যার যাবে, চলুন। মেহরিন অবাক হয়ে গেল। নির্ঝরকে ছেড়ে পিছনে ফিরল সে। নীরব চলে যাচ্ছে। মেহরিন তাকে ডাক দিল। নীরব পিছনে ফিরে এসে বলল, কানাডার কোম্পানির যাবতীয় কাজ দেখতে তো একজনকে যেতে হবে, তাই না মেহু? মেহু কিছু বলতে চাইল, কিন্তু নির্ঝর তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, যেতে দাও, নতুনভাবেও কি শুরু করবে না? মেহরিন থেমে গেল আর ডাকলো না তাকে। নীরব নির্ঝরের দিকে তাকিয়ে হেসে দিল। অর্ণব এসে হাত ধরল নির্ঝরের। তিনজন একসাথে বিদায় দিল নীরবকে। নীরব যেতেই মেহরিন আবারও জড়িয়ে ধরল নির্ঝরকে। নির্ঝর হেসে বলল, তবে আর যাই বলো, তোমার থেকে বেশি কিন্তু আমি অর্ণবকে মিস করেছি। মেয়েও ভ্রু কুচকালো। অর্ণব এসে কোলে চড়ল নির্ঝরের। আজ 2 বছর পর নির্ঝরের স্মৃতি ফিরে এসেছে সেই ঘটনার ঠিক 6 মাস পরই। আজ তার জীবন এখন সবটা স্বাভাবিক। চলছে বৈশাখ মাস, আমের ঘ্রাণে মোমো করছে চারিদিক। তবে একটা কারণ আছে,
নীলিমা আমের আচার তৈরি করছে, তার পিছু পিছু ঘুরছে আমাদের সেই ছোট্ট অর্ণব। যদিও এখন খানিকটা বড় হয়ে গেছে সে, তার সাথে দায়িত্ব এসেছে তার কাঁধে। হ্যাঁ তাই, অর্ণব এখন বড় ভাইয়ের দায়িত্ব নিয়েছে। যদিও আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিক, সে রোজ স্কুলে যায়, কয়েকটা বন্ধু বান্ধবও জুটিয়ে ফেলেছে সাথে। সকাল থেকেই তোড়জোড় করছে মেহু। আজ কানাডা থেকে ফেরার কথা নীরবের, প্রায় 2 বছর পর দেশে ফিরছে সে। এদিকে বাচ্চার কান্নার আওয়াজ যেন থামছেই না। অনবরত কেঁদে চলেছে নীরা, মেহু আর নির্ঝরের দ্বিতীয় সন্তান। নির্ঝর তাকে কোলে করে মেহুর কাছে এসে দাঁড়িয়েছে। মেহু কাজে মগ্ন। নির্ঝর বলে উঠল, একটু দেখো না, ও তো থামছেই না। নির্ঝর, ওর ঘুম পেয়েছে? না, খিদে পেয়েছে। আমি একটু আগেই খাইয়ে দিয়েছি ওকে। এত তাড়াতাড়ি কিভাবে খিদে লাগবে? নির্ঝর নীরুকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে থামতেই চাইছে না। মেহু রেগে বলে উঠল, নির্ঝর, একটা 5 মাসের বাচ্চাকে থামাতে পারেন না আপনি? এই ড্যাডি হয়েছেন? তুমি এইভাবে একদম চেঁচাবে না। নীরা হওয়ার পর তুমি অনেক খিটখিটে হয়ে গেছো। কি? এই কি বলেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। অতঃপর দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু। নীলিমা রান্নাঘরে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। অর্ণব উকি মেরে আচার দেখতে চাইছে। নীলিমা অর্ণবকে পাঠালো তাদের কাছে। এদিকে দুজনের ঝগড়া দেখে শান্ত হয়ে তাকিয়ে আছে নীরা। তারা দুজনে চুপ হয়ে তার দিকে তাকাতেই আবারও কান্না শুরু করে দিল সে। অর্ণব সে সোফায় দাঁড়িয়ে লাফাতে লাগলো আর বারবার ডাকতে লাগলো নীরাকে। অর্ণবের ডাক শুনেই শান্ত হয়ে গেল সে। নির্ঝর অর্ণবের কাছে এসে নীরাকে নিয়ে বসলো। মেহু মুখ ভেঙচি কেটে বলে উঠল, যা আপনি করতে পারেননি তা অর্ণব করিয়ে দেখিয়েছে। সত্যি নির্ঝর, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। অর্ণব মিটিমিটি হাসলো। তার দেখা দেখি নীরাও হাসলো। নির্ঝর মুখ ভেঙচি কেটে বলল, আমার ছেলে তো, তাই। ও আচ্ছা, ছেলে মেয়ে ভালো করলে সে আপনার, আর মন্দ করলে আমার ছেলে এটা করেছে, আমার মেয়ে এটা করেছে, তাই না? অর্ণব আর নীরা দুজনেই চুপ হয়ে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। তাদের বিশ্বাস নির্ঝর এখন কিছু একটা বলবে, কিন্তু তাদের আশা ভঙ্গ করে দিয়ে নির্ঝর মুখ ফিরিয়ে নিল। কলিং বেল বেজে উঠল। মিস মারিয়া এসে দরজা খুলল। ফরহাদ, আরিফ আর ঈশান একে একে প্রবেশ করলো। মজার কথা হলো, তারা কেউই এখনো বিয়ে করেনি, একদম পিওর সিঙ্গেল। ঘরের সবকিছু তৈরি। মেহু অপেক্ষা করছে নীরবের। তার এক্সাইটমেন্ট আজ অনেক বেশি। তার ধারণা হচ্ছে নীরব নিশ্চিত কোনো মেয়েকে তার সাথে করে আনবে। মেহুকে এত এক্সাইটেড দেখে নিঝর কপাল কুঁচকে গেল। অপেক্ষার অবসান ঘটল। নীরবের গাড়ি এসে থামলো খানবাড়িতে। মেহেরিন দৌড়ে এলো, তবে তার আশা ভঙ্গ করে দিয়ে নীরব একাই নামলো গাড়ি থেকে। আজ অব্দি কোনো মেয়েকেই পটালো না সে। মেহুর মুখ ভার, এতে মুচকি মুচকি হাসলো নির্ঝর। এটা কি সত্যি কোনো কাজ করলি তুই? একটা মেয়ে পটাতে পারলি না? এরপর তোর মতো বুড়োকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? নীরব হেসে বলল, ভাবলাম একাই কাটিয়ে দেব। মেহুর হতাশার অভাব রইল না। নীরব অর্ণবের মাথায় হাত রেখে বলল, কেমন আছে অর্ণব সোনা? অনেক ভালো। নীরব হেসে তার হাতে চকলেট দিল। মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরল তাকে। নিঝরের সাথে কুশলাদি বিনিময় করলো। নিঝর হেসে তার কোলে দিল নীরাকে। নীরাকে দেখে নীরব বেশ খুশি হলো। খুব সুন্দর দেখতে সে, পুরো মেহুর মতোই হয়েছে। নীরব হেসে বলল, না, একবার দেখছি বিয়ে করাই লাগবে। তারপর একটা ছেলের জন্ম দিয়ে তার বিয়ে করাবো তোর মেয়ের সাথে। মেহু হেসে বলল, আহ কি স্বাদ। না সত্যি মেহু, নিজের ছেলে বউ তো আমি ওকেই করব। নিঝর বাঁকা হেসে বলল, এসেছে। আমার মেয়েকে পটানো এত সহজ হবে না। ফরহাদ বলে উঠল, তা নাও হতে পারে। বাপ যা করতে পারেনি, বাপের ছেলে তাও করতে পারে। নীরব আর নির্ঝর দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ফরহাদের দিকে। হেসে উঠল বাকি সবাই। মাঝখান দিয়ে ভ্রু কুচকে নিল অর্ণব। কথাটা একদমই পছন্দ হয়নি তার। তার বোনকে কিনা নিয়ে যাওয়ার কথা বলছে তারা, কিন্তু কেন? বোনকে তো খুব ভালোবাসে সে, কেন দিয়ে দেবে তাকে? সে বোনকে নিজের কাছেই রেখে দেবে, কাউকে দেবে না। বলেই 2 হাত বাহুতে গুজে নিল। নিঝর হেসে তার মাথায় হাত রেখে বলল, আমি আছি তোমার সাথে অর্ণব, বোনকে কোথাও যেতে দেব না। অর্ণব ড্যাডি বলে ডেকে জড়িয়ে ধরল তাকে। রাতে সমস্ত কাজকর্ম সেরে মেহেরিন ঘরে এলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই সামনের দৃশ্য দেখে মেহুর চোখ জোড়া জড়িয়ে গেল। নির্ঝর খাটের বোর্ডের সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। নীরা নির্ঝরের কোলে ঘুমিয়ে আছে। নির্ঝর এক হাতে মেয়েকে ধরে রেখেছে, আর এক হাত অর্ণবের মাথায়। হয়তো দুটোকে ঘুম পাড়াচ্ছিল, আর ওদের ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে। মেহু অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে গেল। সাবধানে অর্ণবকে বালিশে শুইয়ে দিল। অতঃপর নীরকে আস্তে করে নির্ঝরের থেকে ছাড়িয়ে নিয়ে ওকে বিছানায় শুইয়ে দিল। অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিয়ে নীরার মাথায় হাত রাখলো। সবাই বলে নীরার মুখের আদল নাকি তার মতো, কিন্তু সে তো নীরার মাঝে নির্ঝরকে দেখতে পায়। স্বভাব চরিত্র বাপের মতো, সবাইকে সারাদিন জ্বালিয়ে মারে। মেহু মাঝে মধ্যে ভাবে, অর্ণবটা এত শান্তশিষ্ট,
কিন্তু এটা এত বিচ্ছু কেন? আর হবে না বা কেন? কার মেয়ে দেখতে হবে তো। দুটোর কপালে চুমু দিয়ে মেহু এগিয়ে এলো নির্ঝরের কাছে। ঘুমন্ত নির্ঝরকেও মেহুর কাছে বাচ্চাই লাগছে। বাচ্চাই তো বটে, একটা বড় বাচ্চা। ওই দুটোর সাথে এটাকেও সামলাতে হয় আমাকে। কথাগুলো মনে মনে আওড়ে আনমনে হেসে উঠল মিহু। আলতো করে নির্ঝরের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু চলে যেতে নিলেই শাড়ির আঁচলে টান পড়লো। মিহু বুঝতে পারলো এটা কার কাজ। পিছন ফিরেই শাসনের সুরে বলল, এতক্ষণ ঘুমের ভান করেছিলেন তাই না? কোনোদিন শোধরাবেন না আপনি। আমার মেহুর সঙ্গে মিথ্যাচার করব এ হেন দুঃসাহস এই অধমের নেই। ঘুমিয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ স্বপ্নে দেখলাম একটা পরী আমার খুব কাছে এসে বসে আছে। হঠাৎ করে চলে যাচ্ছিল, অমনি থেকে আটকাতে গিয়ে ঘুমটাই ভেঙে গেল। মেহরিন বুঝলো নির্ঝর তার কথাই বলছে, তবু একটু বাজিয়ে দেখতে ভ্রু কুচকে বলল, এখনো আপনার স্বপ্নে পরীটা ঘুরে বেড়ায়? তা কজনকে রেখেছেন সেই পরীর লিস্টে? নির্ঝর মুচকি এসে মেহুর আঁচল টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলো, পাশে বসালো। নির্ঝর মেহুকে খেপানোর জন্য বলল, সে অনেকেই আছে, কিন্তু কাদের নাম বলি বলো তো? টিনা, রিয়া, প্রিয়া, আশা, পূজা, কেন আনকাউন্টেবল লিস্ট। আচ্ছা। ইয়া। মেহরিন বর্ষা চৌধুরীর স্বামীর দিকে চোখ তুলে তাকাবে এমন সাহস কারণেই, আর আমাকে রেখে অন্য মেয়ের দিকে দেখবে সেই সাহস আমার স্বামীর নেই। চোখ উপড়ে হাতে ধরিয়ে দেব একেবারে। 2 বাচ্চার বাপ হয়েছে, এখনো স্বভাব ঠিক হয়নি। চরিত্রহীন পুরুষ। মেহু রাগ দেখিয়ে উঠে যেতে নিলে নির্ঝর পুনরায় ওরা হাত ধরে নিজের দিকে টান মারলো। ফলস্বরূপ মেহু নির্ঝরের বুকের উপর গিয়ে পড়লো। নির্ঝর মেহুর মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে ওর কাজল কালো হরিণীর ন্যায় চোখ জোড়ার দিকে তাকিয়ে ধীমে গলায় বলল, এই নির্ঝর চৌধুরীর নজর জবে থেকে তার মেহু পাখির উপর পড়েছে, তবে থেকে সে অন্য কারোর দিকে তাকায় না। তার মন, মস্তিষ্ক, অনুভূতি সবটা জুড়ে শুধুই তার মেহুর বিচরণ। তাই তো মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলেও মন তার নিশিকন্যাকে ঠিকই চেনে নেয়। মুহূর্তেই মেহরিনের সব অভিমান গলে গেল। সে শক্ত করে জড়িয়ে ধরল নির্ঝরকে। এই মানুষটাকে ঘিরেই তো তার পৃথিবীটা পরিপূর্ণতা পেয়েছে। এই মানুষটার জন্যই সে নিজে একটা ভালোবাসার আশ্রয় পেয়েছে, একটা সুন্দর পরিবার পেয়েছে। তার অর্ণব তার ড্যাডিকে পেয়েছে, আর পরিশেষে সে পেয়েছে তার ছোট্ট পুতুলটাকে, তার দ্বিতীয় সন্তানকে। মেহুর মনে পড়ে গেল 1.5 বছর আগের কথা। তখন সদ্য নির্ঝরের স্মৃতি ফিরে এসেছিল। মেহুর এতদিনের প্রতীক্ষার অবসান ঘটেছিল। এই খুশির মাঝে মেহু আরও একটা খুশির খবর পেয়েছিল। দ্বিতীয়বারের মতো মা হওয়ার খুশি, এবং প্রথমবারের মতো একটা ছোট্ট অস্তিত্ব, তার ভালোবাসার অংশকে নিজের মধ্যে ধারণ করার মতো এক অদ্ভুত সুন্দর অনুভূতি। কিন্তু এত খুশির মাঝেও মেহু শঙ্কিত ছিল এইভাবে নিজের অর্ণবকে না ভুলে যায়, নিজের সন্তানের জন্য অর্ণবের ভাগের ভালোবাসা না কমে যায়। রাতে নির্ঝর প্রতিদিনের মতো অর্ণবকে ঘুম পাড়াচ্ছিল। হঠাৎ পাশে ফিরে দেখলো মেহু বিছানায় নেই। নির্ঝর উঠে দেখলো মেহু বারান্দায় দাঁড়িয়ে আছে। নির্ঝর মেহুর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে বলল, কি হয়েছে মেহু, এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? কিছু না, এমনি ঘুম আসছিল না। ও, আগে বলবে না? চলো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি, ঘুম চলে আসবে। আসো, ভেতরে আসো। নির্ঝর মেহুর হাত ধরে ঘরে ঢুকতে গেলে মেহু ওকে আটকে নিল। কি? মেহু নিজেকে প্রস্তুত করে এক মুহূর্তে দেরি না করে চোখ বন্ধ করে বলে ফেলল, আই 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 এম প্রেগনেন্ট নির্ঝর। নির্ঝর মুহূর্তের জন্য থমকে গেল। যেন সে কি ঠিক শুনলো নাকি তার কান বাজছে। ও শুকনো ঢোক গিলে মেহেরিনের দিকে অবাক চোখে তাকালো। আমি ঠিক শুনলাম তো মেহু? সত্যি তুমি? খুশিতে নির্ঝরের চোখগুলো চিকচিক করছে। ও এক ঝটকায় মেহুকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। মেহু, মেহু, আমি কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। মেহু নির্ঝরের থেকে এরকম কিছু আশা করেছিল, কিন্তু সে মনে মনে এখনো শঙ্কিত। নির্ঝর মেহুকে পাশের দোলনায় বসিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। মেহেরিনের হাত দুটো ধরে চুমু খেয়ে চোখের পাতায় ঠেকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ মেহরিন বর্ষা খান থেকে মেহরিন বর্ষা চৌধুরী হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে সূত্রে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ভালোবাসার মানে শেখানোর জন্য। যদিও 1000 ধন্যবাদ দিলেও কম পড়ে যাবে, তবুও পরিশেষে ধন্যবাদ। দ্বিতীয়বার আমাকে আপনার সন্তানের বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য। নিজের সবগুলো কথাই মেহুর মন ছুঁয়ে গেল, কিন্তু শেষের কথাটা শুনে মেহেরিন চমকালো। যদিও তার বিশ্বাস ছিল তার নির্ঝর তাকে ভুল প্রমাণ করবে না, তার বিশ্বাসকে টলাবে না। খুশিতে মেহেরিনের চোখে জল চলে এলো। সে নির্ঝরের গালে হাত ছুঁয়ে বলল, কি বললেন আপনি? কেন? প্লিজ আরেকবার বলুন না। ধন্যবাদ আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। না না,
তার আগে কি বলেছিলেন? নির্ঝর কিছু বুঝতে পারছে না, তবুও বলল, দ্বিতীয়বার? পুনরায় দ্বিতীয়বার কথাটি শুনে মেহেরিন প্রচণ্ড আবেগী হয়ে গেল। নির্ঝর তার নিজের সন্তানের আসার কথা শুনে অর্ণবকে ভোলেনি। তার কাছে তার প্রথম সন্তান অর্ণবই আছে। মেহেরিনের চোখে জল দেখে নির্ঝর বিচলিত হয়ে গেল। মেহুর চোখে জল মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে মেহু পাখি? কান্না কেন করছো? তুমি কি খুশি নও? আমি কি ভুল করে ফেলেছি? তুমি প্রিপেয়ার্ড ছিলে না? আর আমি খুব সরি, বাট আই প্রমিস এর জন্য অর্ণবকে বা তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে না। আমি সব সময় তোমাদের খেয়াল রাখবো। মেহু অপলক তাকিয়ে রইল নির্ঝরের পানে। এত ভালো কেন মানুষটা? ওর জন্য খামোকা নিজেকে ব্লেম করছে, আর ও কিনা তাকেই সন্দেহ করেছিল। মেহরিন ঝাঁপিয়ে পড়ল নির্ঝরের বুকে। তাল সামলাতে না পারে নির্ঝর মেহুকে নিয়ে শুয়ে পড়ল মেঝেতে। আসতে মেহু পাখি, লাগবে তো। মেহু শুনল কিনা কে জানে, সে নির্ঝরের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আপনি এত ভালো কেন? কেন এত ভালোবাসেন আমায়? কেন আপনি আমার জীবনে আরো আগে এলেন না নির্ঝর? নির্ঝর হেসে ফেলল। সেভাবে শুয়ে থেকেই মেহুকে দু হাতে আগলে নিয়ে বলল, ও এই ব্যাপার। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম আমাকে হয়তো মেহু ম্যাডাম তার জুনিয়রের বাবা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেনি। সে বেটার খুঁজছিল। ইস, কেন? আমি তা কেন ভাবতে যাব? আমার এমন পার্সোনাল বুক করা আজ তো একটা উজবুক থাকতে অন্য কাউকে কেন খুঁজবো? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। বলেই নির্ঝর হাহা করে হেসে উঠল। মেহেরিনও হেসে নির্ঝরের বুকে মুখ গুজে বলল, আমার জীবনে শুধুমাত্র একজন পুরুষেরই অস্তিত্ব আছে, আজীবন তাই থাকবে। আর সে একজন আপনি ব্যতীত অন্য কেউ না নির্ঝর। কিন্তু মেহু নির্ঝরের বুক থেকে মুখ তুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু কি? এইবার আমার একটা মেয়ে চাই, একদম আপনার মতো। মেহেরিন হেসে ফেলল। নির্ঝরের গাল টেনে বলল, ওকে ডান। সেই সময় থেকে আজ অব্দি নির্ঝর অর্ণব আর নীরার মধ্যে কখনো বৈষম্য করেনি, এমনকি নির্ঝরের বাবা মাও না। তাদের কাছেও তাদের বড় নাতি অর্ণব। সত্যি উপরওয়ালা সবকিছু কেড়ে নিয়ে তার দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। আর নির্ঝর মেহুর জীবনে সেই দেবদূত, যার জন্য ও সবকিছু পেয়েছে। মেহু? নির্ঝরের ডাকে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো মেহেরিন। কি ভাবছো? মেহেরিন নির্ঝরের কোলে বসে দুহাতে জড়িয়ে ধরলো, গলায় মুখ গুজে আহ্লাদি স্বরে বলল, কিছু না, ঘুম পাড়িয়ে দিন। নির্ঝর হেসে পায়ের কাছ থেকে চাদর টেনে দুজনের গায়ের উপর টেনে দিল। অতঃপর মেহুর মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। কত রাত নির্ঘুম থেকে ছটফট করে কাটিয়ে দিয়েছে মেহু, কিন্তু নির্ঝর নামের ঘুমের ওষুধ তার জীবনে আসার পর থেকে তাকে আর নির্ঘুম থাকতে হয় না। প্রতিটা রাত এখন তার কাছে স্বপ্নময় লাগে। মেহু নির্ঝরের সাথে আরো মিশে গেল। ঘুমো ঘুমো চোখে তার দিকে তাকিয়ে বলল, আমাকে আর আমার সন্তানদের এমনভাবে আগলে রাখবেন তো নির্ঝর? নির্ঝর মেহুর নাকের সাথে নাক ঘষে ফিসফিস করে বলল, আজীবন মেহু পাখি। মেহু হেসে নির্ঝরের কপালে চুমু খেল। অতঃপর আস্তে আস্তে দুজনে হারিয়ে গেল ঘুমের রাজ্যে।